আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা আ সাক্ষ্য আইনের ১৮তম ক্লাসের মধ্য দিয়ে সাক্ষ্য আইন শেষ করতে সক্ষম হয়েছেন অত্যন্ত ধৈর্যের সাথে। আমরা আজকে সাক্ষ্য আইনের ১৮তম ক্লাসে ১৫৭ ধারা থেকে ১৬৭ ধারার বিস্তারিত আলোচনা করলাম, শিখলাম। এই আলোচনার যে আ মানে মূল যেই আইনের নির্যাস, এই নির্যাসগুলো আমরা জাস্ট ২-৩ মিনিটে মধ্যে রিভিশন দিয়ে দিচ্ছি। ১৫৭ ধারা সাক্ষ্য আইনের। এখানে বলা হয়েছে কোনো ব্যক্তি বিজ্ঞ আদালতের বিচারিক কার্যক্রমে জবানবন্দি দেওয়ার পর পরবর্তীতে যদি তার জবানবন্দির সাথে পূর্বের জবানবন্দির মিল থাকে তাহলে বিজ্ঞ আদালতে তার বিবৃতি বা জবানবন্দিটা প্রাসঙ্গিক হবে ১৫৭ ধারা। ১৫৮ ধারায় বলা হয়েছে বিজ্ঞ আদালতে মানে ৩২ ও ৩৩ ধারায় যে সকল ব্যক্তি মারা গেছে, হারিয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, বিদেশ চলে গেছে তাদের বিবৃতি যে ক্ষেত্রে প্রাসঙ্গিক, ওই প্রাসঙ্গিক বিষয়গুলোকে সমর্থন ও বিরোধিতা করার জন্য ১৫৮ ধারা মোতাবেক তাদের এই বিষয়গুলো প্রমাণ করা যেতে পারে। ৩২-৩৩ এর বিষয়গুলা। এটা হচ্ছে ১৫৮ ধারা। ১৫৯ ধারায় বলছে স্মৃতি পুনর্জীবিত করা যাবে। কিভাবে স্মৃতি পুনর্জীবিত করা যায়? আপনি বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান করতে গেছেন সাক্ষী হিসেবে, আপনি বিজ্ঞ আদালতের ওই মামলা সংশ্লিষ্ট বিষয়ের ডকেট দেখে স্মৃতি পুনর্জীবিত করতে পারবেন এই ১৫৯ ধারা মোতাবেক। এবং ১৬০ ধারা মোতাবেক স্মৃতি পুনর্জীবিত করার পর ওই বিষয় সম্পর্কে আপনি সাক্ষ্য প্রদান করতে পারবেন ১৬০ ধারায়। এই সাক্ষ্যটা আপনি মানে ওই ১৫৯ ধারায় কি আপনি মূল দলিল দেখে শুধু সাক্ষ্য দিবেন? না, মূল দলিলের ফটোকপি, মূল দলিলের অনুলিপি বা আপনার নিজের লেখা বা অন্যের লেখা এই সকল বিষয় থেকেও কিন্তু আপনি স্মৃতি পুনর্জীবিত করতে পারবেন। ১৫৯ আর ১৬০ ধারায় হচ্ছে আপনি সাক্ষ্য প্রদান করতে পারবেন সেই বিষয় সম্পর্কে ১৬০। ১৬১ হচ্ছে ১৫৯ ধারায় আপনি কি দেখে স্মৃতি পুনর্জীবিত করছেন আর ১৬০ ধারায় আপনি কিভাবে সাক্ষ্য প্রদান করলেন এই বিষয়গুলো সম্পর্কে বিরুদ্ধ পক্ষ দেখতে চাইলে দেখাইতে হবে এবং বিরুদ্ধ পক্ষ চাইলে আদালতের অনুমতি নিয়ে সাক্ষীকে জেরাও করতে পারবে, প্রশ্ন করতে পারবে ১৬১ ধারা। ১৬২ ধারায় বলা হয়েছে বিজ্ঞ আদালত আপনাকে দলিল উপস্থাপন করার জন্য বলছে আদালতের বিচারিক কার্যক্রমে আপনি দলিল উপস্থাপন করতে বাধ্য ১৬২ ধারা। ১৬৩ ধারায় বলছে আপনি দলিল উপস্থাপন করতে বাধ্য, আপনি দলিল উপস্থাপন করছেন, আপনি দেখছেন এই দলিল এবং আদালত পর্যবেক্ষণ করছে, তাহলে এই দলিল সম্পর্কে পরবর্তীতে সাক্ষ্য প্রদান করতে গেলে আপনি সাক্ষ্য প্রদান করতে পারবেন। আর আপনারে হাজির করতে বলছে, আপনি হাজির করছেন না ১৬৪ ধারায় এসে আপনি এই অস্বীকার করছেন, অস্বীকৃতি জ্ঞাপন করছেন, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে এই দলিল সম্পর্কে সাক্ষ্য প্রদান করতে পারবেন না ১৬৪। ১৬৫ বলছে একজন বিচারক বা জজ কি করতে পারে? ওই প্রাসঙ্গিক বিষয়কে সমর্থন করার জন্য বা এর রহস্য উদ্ঘাটন করার জন্য সাক্ষীকে যে কোনো প্রশ্ন করতে পারে। আর বিরুদ্ধ পক্ষ এই বিষয়ে বিরোধিতা করতে পারে না আর দলিলপত্র উপস্থাপন করার নির্দেশ দিতে পারে। তবে বিরুদ্ধ পক্ষ সাক্ষীদেরকে এই বিষয়ে জেরা করতে পারে। ১৬৫ ধারা। ১৬৭ ধারা হচ্ছে সর্বশেষ ধারা। সাক্ষ্য অন্যায়ভাবে গ্রাহ্য বা অগ্রাহ্য হলে সেক্ষেত্রে নতুন করে বিচার করার প্রয়োজন নেই। আপনি একজন খুনি, আপনি কিভাবে খুন করছেন এই খুন সম্পর্কে বিজ্ঞ আদালতে প্রথম দ্বিতীয় জন সাক্ষ্য প্রদান করছে, একই সাক্ষ্য প্রদান করছে। পরবর্তীতে একজন এসে সাক্ষ্য প্রদান করছে, একটু ব্যত্যয় ঘটছে, কিন্তু আসলে আপনি প্রকৃতপক্ষে খুন করছেন, মার্ডার করছেন পিস্তল দিয়া। এই বিষয়টাকে পরবর্তী জন একটু ঘুরাই বলছে, আপনি বলছেন যে না আমি এই রায় মানি না। তাহলে আপনার যে মৃত্যুদণ্ড দিছে এটা নতুন করে আবার বিচার করার সুযোগ নাই, নতুন করে বিচার করার প্রয়োজন নাই। এজন্যই বলছে সাক্ষ্য অন্যায়ভাবে গ্রাহ্য বা অগ্রাহ্য হলে নতুন করে বিচার করার প্রয়োজন নেই। এই ছিল আপনাদের আজকের সাক্ষ্য আইনের সর্বশেষ ১৮তম ক্লাস। আশা করি প্রত্যেকেই বুঝতে সক্ষম হয়েছেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের এই সাক্ষ্য আইনের সর্বশেষ হাই ভোল্টেজ এবং প্রিমিয়াম কোয়ালিটির ক্লাসটি এখানে সমাপ্তি ঘোষণা করলাম। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।